যে নরেন্দ্র মোদীজির, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই 11 বছরের যাত্রা হলো ভ্রষ্টাচারযুক্ত দেশ থেকে বিকশিত রাষ্ট্রের স্বপ্ন পূরণের যাত্রা। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই যে 11 বছরের যাত্রা, সেই যাত্রা হলো ফেজাল 5 থেকে বিশ্ব অর্থনীতিতে 4র্থ স্থানে পৌঁছাবার যাত্রা। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 11 বছরের যাত্রা হলো নির্ভরশীল ভারত থেকে আত্মনির্ভর ভারত নির্মাণের যাত্রা, যেখানে 2025-26 বিকাশ দর 6.8% হবে বলে অনুমান করা হচ্ছে। 11 বছরের এই যাত্রায় যদি আমরা দেখি যে 29.8, কারণ আমাকে কিছু তথ্য এখানে দিতে হবে, 29.8 লাখ কোটি টাকার প্যাকেজে 1 কোটির ওপর এমএসএমই কে রক্ষা করার কাজ এই 11 বছরে আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার করেছে। এই 11 বছরে ভারত সরকারের নীতিতে পরিবর্তন এসেছে। ভারত আজ শুধুমাত্র শোনে না, ভারত জবাব দিতে জানে, এবং যে জবাব অপারেশন সিন্দুরের মাধ্যমে দিয়েছে। আজকে যদি ভারত মাতার দিকে তাকানো হয়, আজকে যদি হামলা হয়, তাহলে অপারেশন সিন্দুর হয়, সার্জিক্যাল স্ট্রাইক হয়, শত্রুর ঘাঁটিতে 100 কিলোমিটার ভেতরে গিয়ে অপারেশন সিন্দুর হয়। অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতীয় সেনা পাকিস্তানের 9টি সন্ত্রাসবাদী ক্যাম্প এবং 11টি এয়ারবেসকে গুড়িয়ে দেওয়ার কাজ করেছে। অপারেশন সিন্দুর শুধুমাত্র প্রত্যাঘাত নয়, অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতীয় সেনা বিশ্বকে জবাব দিয়েছে যে দিস ইজ নিউ ইন্ডিয়া, ভারত আব ডরতা নেহি, ভারত ডটকর জবাব দেতা হ্যায়। অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা জবাব দিয়েছি। বন্ধুরা, এই 11 বছরে $1 ট্রিলিয়ন এর বেশি এফডিআই এসেছে, 825 আরব ডলারের ঐতিহাসিক রপ্তানি হয়েছে। নন পারফর্মিং অ্যাসেট এনপিএ হ্রাস পেয়ে 2.6% হয়ে যাওয়া, এমএসএমই সেক্টরে প্রায় 12 লাখের উপর জব ক্রিয়েট হওয়া, পিএলআই যোজনা এবং এমএসএমইর মতো যোজনার মাধ্যমে 1.61 লাখ কোটি নিবেশ আসা, 1.6 লাখ স্টার্টআপ শুরু হওয়া, সুরক্ষা রপ্তানি 34 গুণ বেড়ে 23,662 কোটিতে পৌঁছে যাওয়া, স্বদেশি হেলিকপ্টার, আমাদের প্রচন্ড এবং ব্রাহ্মস মিসাইল, আকাশ মিসাইল এমনিতে হয় না, ওটা তখন হয় যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মতো নেতা হয়, যার ध्येय হয় तन समर्पित, मन समर्पित और ये जीवन समर्पित, चाहता हूं देश की धरती तुझे और भी कुछ दूं। চন্দ্রযান 3 এর সফলতা, গগনযানের প্রস্তুতি, এটা প্রমাণ করে দিয়েছে ভারত শুধু বিশ্ব ব্রহ্মাণ্ড নয়, ভারত শুধু ধরাতল নয়, অন্তরিক্ষ ভারতবর্ষ এগিয়ে চলছে। ভারতকে আগে শুনতে হতো, আগে বিশ্বকে শুনতে হতো, কিন্তু ভারত আজকে শুনিয়ে ছাড়ে। যে G20 বৈঠকে আমরা দেখেছি ভারত সভাপতিত্ব করে কি করে ভারতের যে গণতান্ত্রিক শক্তি এবং ভারতের যে সাংস্কৃতিক বিবিধতা, সেটাকে বিশ্বমঞ্চে ভারত তুলে ধরেছে। আজকে 2014 থেকে 2019 সাল ভারতবর্ষের আবশ্যকতার পূর্তির কাল ছিল, এসেনশিয়াল। অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা স্বাস্থ্য সুরক্ষার স্বাভিমান, শিক্ষানীতি এনে ভারতবর্ষে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আজকে নরেন্দ্র মোদীজির 11 বছরের সরকারে এইমস এর সংখ্যা 3 গুণ বেড়ে 23 হয়েছে, আইআইটি 60টি হয়েছে নতুন, আইআইএম নতুন করে 8টি হয়েছে। আজকে 16,000-এর ওপর জন ওষুধি যোজনা সারা ভারতবর্ষে স্থাপন করা হয়েছে, যেখানে ওষুধ, যেটা আমাদের জীবনদায়ী ওষুধ, 50% থেকে 90% সেটা কম দামে আজকে উপলব্ধ হয়। আজকে মধ্যবিত্তের কথা ভাবা হয়েছে,
12,75,000 টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে। আজ সারা ভারতবর্ষের 99% গ্রামীণ সড়ককে জুড়ে দেওয়া হয়েছে। আজ প্রতিদিন ভারতবর্ষে অন এন অ্যাভারেজ 34 কিলোমিটার করে হাইওয়ে নির্মাণ হচ্ছে। আজ উড়ান যোজনার মাধ্যমে 1.5 কোটির উপর বেশি ভারতীয় সস্তায় বিমান পরিষেবার সুযোগ পেয়েছে। আজ আগে মাত্র 5টি শহরে মেট্রো ছিল, আজ সেই সংখ্যা 23-এ পৌঁছে গেছে। আজ 136টি বন্দে ভারত সারা ভারতবর্ষের মধ্যে দৌড়চ্ছে। আমি এক কথাই বলবো, দিস ইজ দ্য স্কেল অ্যান্ড স্পিড অফ নরেন্দ্র মোদী সরকার। তো সবাই খুব চেষ্টা করেছি, আসলে বললাম না, যদি নরেন্দ্র মোদীজি নিয়ে বলতে হয়, একটি ইউনিভার্সিটি নিয়ে বলতে হলে 11 বছর নিয়ে বলতে হবে, আমাকে সারা দিন বলতে হবে। তারপরে খুব অল্প মধ্যে সংক্ষেপে করে আমি বলার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রদেশের সহসভানেত্রী শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়কে। এখন শক্তিশালী ভারত, সুরক্ষিত ভারত এই বিষয়ের উপরে আলোচনা রাখবেন শ্রী সুভাষ সরকার মহোদয়, সদস্য বিজেপি ত্রিপুরা প্রদেশ। ফলে সকল কার্যকর্তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, হল থেকে বের হবেন না। সকলকে বিনম্রভাবে আবেদন করছি, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। নমস্কার সবাইকে। আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সরকারের যে 11 বছর পূর্তি, এই 11 বছর পূর্তি উপলক্ষে সমস্ত ভারতবর্ষে কিছু প্রোগ্রাম নিয়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে এই প্রোগ্রামের অঙ্গ হিসাবে আমাকে যে পয়েন্টটা, যে বিন্দুটা আমাকে দিয়েছে, সেটা হলো সশক্তি ভারত, সুরক্ষিত ভারত। তো এই মহতী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্য সভাপতি তথা রাজ্য কমিটির সংসদ রাজ্য সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই কমিটির, আমাদের যে কর্মযজ্ঞের যে কনভেনার বিপিন দেববর্মা মহোদয়, আছেন আমাদের এই আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মহোদয়, আছেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রীবর্গ, আছেন পবিত্র বিধানসভার উপাধ্যক্ষ তথা সূর্যমণিনগর বিধানসভার মাননীয় বিধায়ক রামপ্রসাদ পাল মহোদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমার রাজ্য কমিটির সমস্ত পদাধিকারীবৃন্দ, সহসভাপতিগণ এবং আজকের এই কর্মযজ্ঞে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা অনেকগুলো পয়েন্ট আছে, আমাকে মাত্র 5 মিনিট সময় দিয়েছেন, তো আমি সবটা যে বলতে পারবো বুঝিয়ে সেটা সম্ভব হচ্ছে না। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 11 বৎসরের যে কর্ম করেছেন তার মধ্যে সবচেয়ে বড় হলো জাতিকে যেরকম ভাবে উন্নত করেছেন সেরকম ভাবে আমাদের শত্রুদেরকেও ধ্বংস করার পরিকল্পনা নিয়েছেন এবং সেটাকে আসল সত্যিকারের সশক্তি ভারত এবং সুরক্ষিত ভারত এবং বিকশিত ভারত বলা হয়। গত 11 বছরে সন্ত্রাসবাদ ও নকশালবাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্তমূলক পদক্ষেপের মাধ্যমে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সশক্তি ভারত, সুরক্ষিত ভারত স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকারের দূরদর্শী নীতি ভারতকে বিশ্ব মঞ্চে এক প্রভাবশালী এবং সম্মানিত নিরাপদ স্তম্ভ হিসাবে পরিগণিত করেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতের সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছেন। এনসিএসসি এবং 14C এর মতো প্রতিষ্ঠার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সাইবার ক্রাইম থেকে রক্ষা করেছেন। 2019 সালে ভারত এন্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে মহাকাশ যুদ্ধের সক্ষমতা একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছেন। আকাশ, ব্রহ্মোস, অগ্নিবী এবং নির্ভয়ের মতো ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ভারতের ক্রমবর্ধমান কৌশলগত শক্তি এবং প্রতিরক্ষা স্বনির্ভরতার প্রমাণ রেখেছেন। ইউক্রেনের সংকটের সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতের অপারেশন গঙ্গা চালু করে প্রায় 22,000-এরও উপরে ভারতীয় নাগরিকদের নিরাপদ স্থানে নিয়ে আসছে। এই অভিযান কেবল সরকারের দ্রুত পদক্ষেপের উদাহরণই ছিল না, বরং ভারতের বিশ্বব্যাপী মর্যাদার প্রমাণ দিয়েছিল। এতটাই যে পাকিস্তান এবং তুরস্কের আটকে পড়া শিক্ষার্থীরাও ভারতীয় পতাকা প্রদর্শন করে তাদের নিরাপদ স্থানে যাইতে সক্ষম হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার সাথে কোয়াড জোটের মাধ্যমে ভারত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদার করেছে। মোদী বিশ্বব্যাপী কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং ভারতের ক্রমবর্ধমান ভূ রাজনীতির ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতের প্রতিরক্ষা রপ্তানি 34% বৃদ্ধি পেয়েছে, যা 23,622 কোটি ইউরোতে পৌঁছেছিল। এছাড়াও স্বদেশী হেলিকপ্টার, প্রচণ্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আকাশ এবং ব্রহ্মোসের ব্যবহার করে সেনাবাহিনী তার শত্রুদের ধ্বংস করতে সক্ষম হয়েছে। তো আরো অনেক পয়েন্ট রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি সবগুলো আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে পারছি না, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বিস্তারিতভাবে আলোচনা রাখবেন, আপনারা সেগুলো শুনবেন, তার প্রতীক্ষায় আপনারা বসে আছেন। তাই আমি এই অল্প কয়েকটি কথা বলে আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ সুভাষ সরকার মহোদয়কে, সদস্য রাজ্য কমিটি। এখন আমাদের মাঝে আলোচনা রাখবেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আজকে আমরা সকলেই জানি যে গত 9 তারিখ 9ই জুন অর্থাৎ গতকালকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী হিসাবে 11 বছর পূর্তি হয়েছে। এই 11 বছরে আমাদের দেশের প্রধানমন্ত্রী কি কি কাজ করেছেন সেইগুলি জনের সমক্ষে তুলে ধরার জন্য
আমরা বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির নেতৃত্বে সমস্ত প্রদেশে এই 11 বছরে কি কাজ করেছেন মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা গতকালকে থেকে আগামী 26শে জুন পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের প্রেস বার্তার মাধ্যমে মোদিজির এই 11 বছরের যে সময়কাল সেটা জনসমক্ষে তুলে ধরেছেন এবং আজকেই আমাদের এই অনুষ্ঠান প্রবুদ্ধ সম্মেলন এবং আম নাগরিকদের কাছে আমরা এখানে তুলে ধরার জন্য মোদিজির যে কাজ সেটা তুলে ধরার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আর আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রীগণ, আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং এখানে আমার সম্মুখে বসে থাকা ভারতীয় জনতা পার্টির বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে নেতৃত্ব থেকে শুরু করে এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমি সর্বপ্রথমে আমাদের মোদিজির এই 11 বছর যে হয়েছে তার জন্য আমরা দাঁড়িয়ে একবার মোদিজির জন্য একবার জোরে করতালির মাধ্যমে যাতে এটা দিল্লিতে গিয়ে পৌঁছায় তার জন্য আমরা নরেন্দ্র মোদিজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে একবার বলুন, নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি। বন্ধুগণ, আলোচনার প্রারম্ভিকে আমাদের 3টা বিন্দুর উপর আমাদের আলোচনার বিষয়বস্তু আপনারা জানতে পেরেছেন। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে রয়েছেন, উনি ওনার বিস্তারিত আলোচনার মাধ্যমে আমাদের জন্য মোদিজি কি কাজ করেছেন সেগুলি তুলে ধরবে। আমাদের 3টা বিন্দু, সেটা হলো বিকশিত ভারত এবং আমাদের ভূমিকা এবং আমাদের নরেন্দ্র মোদিজির ভূমিকা, সেবা সুশাসন, গরিব কল্যাণে এই 11 বছরে মোদিজির যে গৃহীত প্রকল্পগুলি সেইগুলি এবং সশক্ত ভারত, সুরক্ষিত ভারত, এই 3টা বিন্দুর উপর আমাদের পূর্ববর্তী বক্তারা এখানে বিশদভাবে আলোচনা করেছেন। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, সেই প্রসঙ্গ নিয়ে আমাদের মাননীয় মন্ত্রীরা এখানে উপস্থিত রয়েছেন, উনারাও দায়িত্ব নিয়ে আগামীকালকে থেকে বিভিন্ন জেলায় জেলায় আমাদের প্রেস কনফারেন্স রয়েছেন, উনারাও সেই বিষয়বস্তু জনসমক্ষে তুলে ধরবেন। আমার একটা কথা এখানে বসার পর আমি মনে হচ্ছিল, আপনারা নিশ্চয়ই সেটা মনে আছে, 2014 সালে যখন দেশের প্রধানমন্ত্রী নির্বাচন হবে, লোকসভা নির্বাচন হয়েছে, এনডিএর বৈঠক হচ্ছে এবং সেখানে যারা এমপিরা রয়েছেন পরিষদীয় দলের বৈঠক হয় আর পরিষদীয় দলের বৈঠকে নেতা নির্বাচিত হয়। আর আমার এখনো মনে আছে সেই দৃশ্যটা, যে আদবানিজি, আমাদের লৌহ পুরুষ, আমাদের ভারতীয় জনতা পার্টির অটল বিহারী বাজপেয়ীজি এবং আমাদের এই লালকৃষ্ণ আদবানি, যারা লৌহ পুরুষ আমাদের ভারতীয় জনতা পার্টির, সেই সময় 2014 সালে যখন পরিষদীয় দলের বৈঠক হয়, মাননীয় মোদিজিকে নেতা নির্বাচিত করে। আর আদবানিজি বলছিলেন, मोदी जी आप कृपा करिए और देश का भागडोर आपके हाथ में लीजिए। তখন মোদিজি ওই মাইক্রোফোনে দাঁড়িয়ে কান্না করে দিয়েছিলেন আর আদবানিজিকে বলছিলেন যে আদবানিজি আপনি লৌহ পুরুষ, ভারতীয় জনতা পার্টির রচয়িতা আপনি, আর আপনি বলছেন যে আমি কৃপা করব, এই ভারত মায়ের সেবা আমার কর্তব্য, আমার দায়িত্ব, আমি কি করে সেই কর্তব্য পালনের থেকে আমি পিছিয়ে থাকবো।
কাজে এইটা আমার কর্তব্য এবং দায়িত্ব, আর আমি কৃপা এবং এইটা আমি করতে পারবো না। আমি ভারত মায়ের সেবা করব। আর আজকে এই 11 বছর পর আমরা উনার কাজ যদি দেখি, প্রকৃত সেবা, এই ভারত মায়ের সেবা যদি করে থাকেন আমাদের এই নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন বিকশিত ভারত। আজকে বিকশিত ভারত একটা পরিকল্পনা নয়, এই বিকশিত ভারত একটা স্বপ্ন, মানুষের স্বপ্ন। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে মোদীজির যে স্লোগান, এটা আমাদের কাছে অনুপ্রেরণা। সর্বক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আজকে সকলকে সঙ্গে নিয়ে মোদীজির যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগুচ্ছে। আর আমার এখন একটা মনে পড়ে অতুল প্রসাদের গান, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে, সেই লক্ষ্যমাত্রার দিকে কাজ করছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার লক্ষ্যে আজকে চতুর্থ স্থানে, আজকে জাপানকে পর্যন্ত যারা শক্তিধর রাষ্ট্র, তার মধ্যে জাপান, এই জাপানকে পিছিয়ে ফেলিয়ে আমাদের অর্থনৈতিক বুনিয়াদ আমাদের সারা বিশ্বের মধ্যে মোদীজি চতুর্থ স্থানে নিয়ে গেছেন। সমস্ত দিক যদি আমরা বিশ্লেষণ করি, আজকে এগ্রিকালচার সেক্টরই হোক, আজকে আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে ইন্ডাস্ট্রির সেক্টরেই হোক, এক্সপোর্টের ক্ষেত্রেই হোক, সমস্ত ক্ষেত্রে আমাদের মোদীজি আমাদেরকে সেই জায়গায় নিয়ে গেছে। আজকে আমরা জানি মোদীজি ট্রেডিং, বিজনেস, ই বিজনেস, সমস্ত কিছুতে আজকে পারদর্শিতার যে গুণ, সেটা মোদীজির মাধ্যমে আমরা দেখতে পাই। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর এগ্রিকালচার মিনিস্টার এখানে চর্চা করছিলেন যে আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার ক্ষেত্রে সবচেয়ে সহায়ক ভূমিকা যেটা, সেটা এগ্রিকালচারকে বিল্ড আপ করা। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি অটল বিহারী বাজপেয়ীজির সরকার, অটল বিহারী বাজপেয়ীজির সরকারের আগে নরসিমা রাওয়ের সরকার দেশের সোনা বন্ধক দিয়ে বিদেশ থেকে এই ভারতের জন্য আনাজ নিয়ে আসতে হতো। আপনারা সেই ইতিহাস নিশ্চয়ই ভুলে যান। বাজপেয়ীজি যখন সরকার আসেন, বাজপেয়ীজি সরকারের মূল যে লক্ষ্য ছিল এই এগ্রিকালচার সেক্টরকে বিল্ড আপ করে। কারণ বাজপেয়ীজি অজাত শত্রু। বাজপেয়ীজির সময় আমরা যদি ওনার যে কাজকরণের ধরন দেখি, আজকে যেটা আমরা টেলিকম দেখি, আমরা বিভিন্ন এই যে রোড কানেক্টিভিটির কথা বলি, সেই বাজপেয়ীজির সময় থেকে শুরু হয়েছিল। আর তার মূল যে চাবিকাঠি, সেটা হলো এগ্রিকালচার সেক্টরকে সেই সময় বিল্ড আপ করে দেশের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা হয়েছিল। আর ঠিক মোদীজিও সেই পথকে অনুসরণ করে আজকে এগ্রিকালচার সেক্টরকে, অর্থাৎ এগ্রিকালচার, কৃষিকে প্রাধান্য দিয়ে আমাদের সরকার সেই প্রায়োরিটি বেস কাজ করছে। আজকে কিষাণ সম্মান নিধি, আজকে ফসল বীমা যোজনা, এফসিআই দ্বারা সহায়ক মূল্যে বিভিন্ন কৃষকদের উৎপাদিত সামগ্রী ক্রয় করা, কৃষকদেরকে সর্ব সুবিধা দিয়ে তাদেরকে সহযোগিতা করা মতো কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী করছেন এবং কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার সেই কাজ করছে। আমরা রিপোর্ট কার্ড, আমরা সেই ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে সেটাই আমাদের কাছে গর্বের বিষয়। আমাদের সরকার সেটা ভালো করে জানেন যে আমরা মানুষের কাছে রিপোর্ট কার্ড নিয়ে যাই। গত 29 মে থেকে 12 জুন পর্যন্ত আমাদের যারা কৃষক, তাদের সঙ্গে সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ কৃষকের সঙ্গে তাদের সুবিধা অসুবিধা, তাদের অ্যাচিভমেন্ট নিয়ে আমাদের সরকার কাজ করছে। মোদীজি নির্দেশ দিয়েছেন আমাদের এই রাজ্যেও বিভিন্ন জায়গায় যারা কৃষক রয়েছেন তাদেরকে নিয়ে বিভিন্ন জেলায় সাব ডিভিশনে আমাদের কৃষকদের নিয়ে সেই আলোচনা হচ্ছে, তাদের আয় দ্বিগুণ কিভাবে করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে, মাননীয় এগ্রিকালচার মিনিস্টারের পৌরোহিত্যে আমাদের সেই 29 মে থেকে তার কর্মসূচি চলছে। আগামী 12 জুন পর্যন্ত সেটার কর্মসূচি বাস্তবায়ন হবে। অর্থাৎ আমাদের যে সেই পরিকল্পনা, আমাদের মোদীজির যে পরিকল্পনা, বিকশিত ভারত, সমস্ত সেক্টরকে হাতিয়ার করে কাজ করে আমাদের এই অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আজকে আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের যে হাতিয়ার ব্যবহার করা হয় প্রতিরক্ষা ক্ষেত্রে, তার 60% আমাদের ভারতবর্ষে তৈরি হয়। আর আমরা আজকে মোদীজির নেতৃত্বে সেই হাতিয়ার আমরা বিদেশে এক্সপোর্ট করার ব্যবস্থা আমাদের মোদীজি করেছেন।
যেটা আজকে আমরা প্রমাণ করেছি অপারেশন সিন্দুরে। আজকে ভারতীয় যে আমাদের বৈজ্ঞানিকরা তৈরি করেছেন যে হাতিয়ার, সেটা চীন, জাপান এবং বড় বড় শক্তিধর রাষ্ট্রকে ফেল করে তাদের যে অস্ত্র সেটাকে প্রাধান্য না দিয়ে দেশীয় প্রযুক্তি দিয়ে আজকে আমাদের সেই পাকিস্তানকে তার উপযুক্ত জবাব যদি দিয়ে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন। আজকে আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে আইফোন এবং বিভিন্ন বড় বড় যত ইলেকট্রনিক্স কোম্পানি সমস্ত কিছু ভারতবর্ষে তৈরি হবে, কারণ ভারতবর্ষে একটা বিরাট বড় মার্কেট, ভারতবর্ষে নির্মাণ হবে। আজকে আইফোনের মতো যত বড় কোম্পানি, এই ফোন পর্যন্ত এই ভারতবর্ষে নির্মাণ হয়। আমরা এক্সপোর্ট, বিদেশে এক্সপোর্ট করার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আজকে হাইওয়ে, রেলওয়ে, ইন্ডাস্ট্রি সেক্টরে আজকে ভারত আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, সেই সরকার আমাদের এই অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করেছে। আজকে এই অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হওয়ার কারণে আজকে আমরা যে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ যোজনা, আজকে আমরা ধন্যবাদ জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। আমরা লালকেল্লায় দাঁড়িয়ে সেই জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, যত বড় বড় কংগ্রেসি নেতারা ছিল দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, লালকেল্লায় দাঁড়িয়ে একটাই বক্তব্য রাখতেন, গরিবি হটাও, গরিবি হটাও। কিন্তু এত বছর, এই ৭৫ বছরের মধ্যে দীর্ঘ একটা সময় কংগ্রেসীরা রাজত্ব করেছে, কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেয়নি। আমরা সৌভাগ্যবান, এমন একজন প্রধানমন্ত্রী, চাই ওলার ছেলেকে আমরা দেশের প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি গরিবদের শুধু গরিবই হটাও স্লোগান দেননি, গরিবদের জন্য কি পরিকল্পনা করতে হবে তার ব্যবস্থা করেছেন। আমরা কোনোদিনও ভাবতে পারিনি 2014 সালে যখন লালকেল্লায় দাঁড়িয়ে উনি বক্তব্য রাখছেন যে গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। ব্যাংকের বড় বড় অফিসাররা বললেন যে স্যার, আপনি এই পরিকল্পনা নিচ্ছেন, গরিবদের কাছে টাকা কোথায়, যে তারা কিভাবে ব্যাংকের অ্যাকাউন্ট করবেন? উনি বলতেন যে না, গরিবদের জন্য জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, 6 মাসের মধ্যে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ব্যাংকের অফিসাররা অবাক হয়ে গেলেন। আমরাও সেই সময় ভাবছিলাম যে আসলে কি হবে, কি হবে, কেন মোদিজি জিরো ব্যালেন্সে গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করছেন। সেই সময় হয়তো আমরা বুঝতে পারিনি, আজকে তা অনুধাবন করছি যে সেই সময় রাজীব গান্ধীও বলতেন যে 100 টাকা যদি দিল্লি থেকে বেনিফিশিয়ারির জন্য পাঠানো হয়, তাহলে বেনিফিশিয়ারির কাছে মাত্র গিয়ে ওই 15 টাকা বা 25 টাকা পৌঁছায়, বাকি মাঝখানে সমস্ত টাকা হারিয়ে যায়, সমস্ত টাকা ওই দালাল বাণিজ্য, কমিশন বাণিজ্যে চলে যায়। মোদিজি বলছেন যে না, গরিবের টাকা গরিব কাছে, ওই একটা সুইচ টিপে দিল্লিতে সমস্ত বেনিফিশিয়ারিদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। বন্ধুগণ, আজকে শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশের প্রতিটি ক্ষেত্রে অমৃতকালের কথা উনি অমৃতকালের কথা উনি উল্লেখ করেছেন। সমস্ত দিক থেকে আমাদের পাপিয়াদি বলছিলেন যে মাতৃশক্তিকে জাগরণ করা, আত্মনির্ভর মহিলা সশক্তিকরণ, আত্মনির্ভর ভারত। আজকে সেই আত্মনির্ভর মহিলা, সেই দিশাতে আমাদের সরকার কাজ করছে। আমি ধন্যবাদ জানাই মোদিজির এই মাতৃশক্তির প্রতি যে সদ্ভাবনা, কারণ আমাদের এই ভারতবর্ষে আমাদের মাতৃশক্তির আরাধনা আমরা করি, আর এই মাতৃজাতিকে সবসময় দাবিয়ে রাখার একটা প্রয়াস করেছে। আজকে ভারতবর্ষের বুকে এই মহিলাদের সশক্তিকরণ, মহিলা আইন নিয়ে প্রচুর আন্দোলন হয়েছে, কিন্তু প্রকৃত পক্ষে কোন সরকারের মানে ইন্দিরা গান্ধীও দেশের প্রধানমন্ত্রী ছিলেন, মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু মহিলাদের সশক্তিকরণের কথা চিন্তা ভাবনা করেননি। মোদীজির নেতৃত্বে সরকার মহিলাদের 33% রিজার্ভেশন করা, মহিলাদের সশক্তিকরণ করা, আত্মনির্ভর মহিলা করা প্রয়াস আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আজকে আত্মনির্ভর মহিলা সশক্তিকরণের কারণে আজকে আমরা ড্রোন দিদির কথা ভাবছি, লাখপতি দিদির কথা ভাবছি। আজকে আপনারা জেনে খুশি হবেন যে 10 কোটি নারী, 90 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ সারা ভারতবর্ষে নির্মাণের কথা আমাদের মোদীজি করেছেন। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় গর্ভবতী মায়েদের চিকিৎসা এবং বিভিন্ন ক্ষেত্রে একটি শক্তিশালী গ্রাম, শক্তিশালী মহিলা, সেই নারী শক্তি প্রকৃত শক্তি করতে পারে, সেই দিশা নিয়ে আমাদের সরকার কাজ করছে। আজকে ড্রোন দিদি আমার কথা উল্লেখ করেছি, এবং বিভিন্ন আত্মনির্ভর মহিলা সেই সম্মান নিধি, সেই কাজ যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আজকে গরিব কল্যাণ যোজনার মাধ্যমে
আজকে দেশের সেই আমি যে প্রথম বললাম 2014 সালে প্রথম গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করা এবং গরিবদের জন্য আয়ুষ্মান কার্ড, আমরা কোনোদিনও ভাবতে পারিনি, সারা বিশ্বের কোথাও নেই আয়ুষ্মান কার্ড। সেই আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকা পর্যন্ত আমাদের যারা গরিব অংশের মানুষ আছে রয়েছেন তাদের চিকিৎসার দায়ভার প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন সেই আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে। বন্ধুগণ, আজকে এখানে উল্লেখ করেছেন যে আজকে আমাদের এই গরিব কল্যাণ যোজনায় আমাদের যারা মায়েরা রয়েছেন তাদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে মহিলাদের গ্যাস কানেকশন, ফ্রি গ্যাস কানেকশনের ব্যবস্থা করা এবং আমাদের এই আত্মনির্ভর মহিলার জন্য তাদের জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে মহিলাদেরকে আত্মনির্ভর করার প্রয়াস আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে করেছেন। আজকে আমরা যদি তাকাই দেশের দিকে, দেশের বিভিন্ন প্রান্তে আজকে ডেভেলপমেন্ট হবে ভারতবর্ষে, আর এই ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে যেটা মানে দরকার সেটা হলো নিরাপত্তা। দেশের নিরাপত্তা সবচেয়ে বেশি সমৃদ্ধশালী করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। মোদীজির উপর কথা বলে না, আজকে আমরা দুঃখ হয় যে এই যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকে যারা অধিকাংশ 75 বছরের অধিকাংশ সময় যারা দেশকে শাসন করেছে তাদের নীতি কি, তাদের উদ্দেশ্য কি? এই ভারতবর্ষ সুরক্ষার জন্য তারা কোনোদিনও চিন্তা ভাবনা করেনি। আমাদের চিন্তা ভাবনা অখণ্ড ভারতের কথা চিন্তা ভাবনা, আমাদের মোদীজি চিন্তা ভাবনা করেছেন অখণ্ড ভারতের কথা। কাশ্মীরে 370 ধারা বিলুপ্তি করিয়ে যে কাশ্মীরকে ভারতবর্ষ থেকে আলাদা করার যে প্রয়াস, সেই জওহরলাল নেহরুর সময় থেকে শুরুয়াত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের যে সংকল্প অখণ্ড ভারত, সেটা সেই 370 ধারার বিলুপ্তি ঘটিয়ে মোদীজি প্রমাণ করেছেন যে এটা আমাদের যে স্বপ্ন, আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের যেই সংকল্প নিয়ে যে জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন অখণ্ড ভারত, আর সেই শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছিলেন সেই কাশ্মীরের 370 ধারা ভারতবর্ষকে আলাদা করার প্রয়াস করছেন। এখন মোদীজি কি বলছেন? এখন মোদীজি বলছেন যে পিওকে আমাদের পাক অধিকৃত কাশ্মীর যেটা রয়েছে সেটাও ভারতবর্ষের অন্তর্ভুক্ত করতে হবে, সেই দিশা নিয়ে আমাদের সরকার কাজ করছে। আর আমার দুঃখ হয় যারা দেশকে 75 বছরের মধ্যে অধিকাংশ যারা দেশকে শাসন করেছেন, এখন ওনারা যখন অপারেশন সিন্দুর আমাদের মায়েদের সীতার সিঁদুর যখন মুছে নয়, মোদীজি ঘরে বসে থাকেন না, আমাদের অমিত শাহজি আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী তারা ঘরে বসে থাকেন না, ওই পাকিস্তানে ঢুকে যারা আমাদের মায়ের সীতার সিঁদুর মুছে নিয়েছে তাদের কিভাবে শায়েস্তা করতে হয় তা প্রমাণ রেখেছেন এ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর যারা দেশকে দীর্ঘ সময় শাসন করেছেন, কংগ্রেসের নেতা যিনি বিরোধী দল নেতা পার্লামেন্টে কি বলছেন যে পাকিস্তানের কাছে ভারতবর্ষ সারেন্ডার করেছে। আর তাদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার, তারা কিভাবে দেশকে বিক্রি করেছে, তাদের দাদু ঠাকুমা কিভাবে দেশকে বিক্রি করেছে তা আমাদের কাছে প্রমাণ রয়েছে। আমাদের ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করতে পারি নরেন্দ্র মোদীজির মতো এরকম শক্তিশালী লিডার আমাদের দেশকে সুরক্ষা দিতে তিনি সমর্থ হয়েছেন। আর আজকে আমাদের মাওবাদী এলাকা আমরা জানি মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশের বিশাল একটা অংশ মাওবাদী যারা আমাদের দেশকে খোকলা করার প্রয়াস, যেটা আমাদের আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, এই মাওবাদীরা আমাদের দেশের প্রায় এখন পর্যন্ত প্রায় 15,000-এর উপর দেশের বিত্তশালী থেকে শুরু করে পলিটিক্যাল লিডার থেকে শুরু করে নেতা মন্ত্রী এমপি থেকে শুরু করে সাধারণ মানুষকে হত্যা করেছে। আর যখন আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই মাও মুক্ত ভারত করতে হবে, আর ওই যারা মাস্টার মাইন্ড তাদেরকে যখন হত্যা করা হয়, আর ওই যখন আমাদের এই সিপিএম এর কমিউনিস্ট পার্টি তখন বিবৃতি দেয়, সরকার আলোচনা করা উচিত ছিল, সরকার তাদেরকে নিমন্ত্রণ করার দরকার ছিল, সরকারের এরকম ভাবে তারা হত্যা করা হচ্ছে। লজ্জা হয় ওই তারা জঙ্গলে মাওবাদী আর ওই শহরে এসে তারা কমিউনিস্টগিরি করে, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে, তারা দেশের শত্রু। দেশকে আমার এখনো মনে আছে এই কমিউনিস্টরাই বলেছিল জিন্নার দাবি মানতে হবে, তবেই ভারত ভাগ হবে, তবেই ভারত স্বাধীন হবে, সেই স্লোগান দিয়েছিল আজকে এই কমিউনিস্টরা। আমাদের দুঃখ হয় এই ত্রিপুরা রাজ্যেও তারা শাসন ক্ষমতায় ছিল আর এখনো ঘরে ঘরে বসে তারা ওই স্লোগান দিচ্ছেন। আমার দুঃখ হয় যে আমাদের একটা বৃহৎ অংশ, এখানে আমার অনেক সিনিয়র লিডাররা আছেন, এখানে যারা আমার মন্ত্রীরা আছেন, আমাদেরকে পড়ানো হতো ইতিহাস, ভুল ইতিহাস, সেই মোগল ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, এগুলি আমাদেরকে পড়া হতো। আর মোদীজির নেতৃত্বে আমরা সেই ভারতীয় সংস্কৃতির যে ইতিহাস, অহল্যা রানী অহল্যাবাই,
সেই রানী অহল্যাবাইয়ের যে কর্মকাণ্ড, সেই ভারতকে একত্রিত করে যে কাজ করার যে মানসিকতা, সেই কাজ আমাদের থেকে বিচ্যুতি করাতে হতো, আমাদেরকে ভুল ইতিহাস পড়াতে হতো। মোদিজির কল্যাণে, মোদিজির নেতৃত্বে ভারত, এই যারা আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতের ইতিহাস, সেটাকে বিস্তার লাভ করার জন্য আমাদের মোদিজি কাজ করছেন। আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করতে চাই না, কারণ অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন। আরো হ্যাঁ, বাকি কিছু রাখিনি তো, কাজেই আমরা ধন্যবাদ জানাই আমাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য। বন্ধুগণ, আমাদের সেটা এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে থাকা উচিত যে আজকে এই উত্তর পূর্বাঞ্চলে ভারতবর্ষের ইতিহাসে আপনারা চিন্তা করে দেখুন যে দেশের প্রধানমন্ত্রী ৭৫ বছর, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন দল থেকে হয়েছে, এই ত্রিপুরা রাজ্যে বা এই উত্তর পূর্বাঞ্চলে আসেনি। মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর এই উত্তর পূর্বাঞ্চলে ৭০ বারের মতো ভিজিট করেছেন, আর ত্রিপুরার রাজ্যের জন্য আমাদেরকে হীরা বানানোর কথা বলেছিলেন। আজকে হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে কানেক্টিভিটি করে আমাদেরকে আমাদের এই ত্রিপুরার মানচিত্রকে ভারতবর্ষের যে মূল স্তম্ভের মধ্যে ফিরিয়ে দিয়েছেন, তার জন্য আমি মোদিজিকে আজকে ধন্যবাদ জানাই। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর চলুন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, সমাজের এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত হয়েছেন। আগামী দিন এই মোদিজির যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা আমরা গ্রামে গঞ্জায় চৌপালে সকল সমাজের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমরা এই আগামী কয়দিনের মধ্যে আমরা করব। সেই সংকল্প নিয়ে আমাদেরকে আজকের এই হল থেকে যেতে হবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই 11 বছরে আপনি দেশের জন্য, আমাদের এই রাজ্যের জন্য যে কাজগুলি করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। অনেক অনেক শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে। বিকশিত ভারতের অমৃতকাল, সেবা, সুশাসন ও গরিব কল্যাণের 11 বছর পূর্তিতে কিছু প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ভাষণের পর উনিও এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন, তাই সকলকে ওই প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। এখন আমাদের মাঝে আলোচনা রাখবেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সবাইকে নমস্কার। আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রবুদ্ধজনদের সঙ্গে যে মত বিনিময় সভা এবং তার যে আয়োজক আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশনায়, সেই উপলক্ষে এখানে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন, প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের যারা মন্ত্রী বাহাদুররা এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সহসভাপতি, সভাপতিগণ এবং প্রদেশ সাধারণ সম্পাদক, এবং যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সদর শহর জেলা সভাপতি এবং এখানে যারা প্রদেশ, জেলা ও মণ্ডলের সমস্ত নেতৃবৃন্দ, যারা বিধায়ক বিধায়িকারা আছেন, যারা কর্পোরেটর মহোদয় মহোদয়ারা আছেন এবং যারা পিএসইউর সমস্ত যারা চেয়ারম্যান বৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ভারতীয় জনতা পার্টির সব স্তরের যারা কার্যকর্তাগণ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আজকের এই সুন্দর অনুষ্ঠানে অভিনন্দন জানাচ্ছি, হার্দিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন। এর মধ্যে যে যে বিষয়গুলো আমার মনে হয় এখানে আজকে আলোচনা করলে ভালো হবে, সেই বিষয়গুলো আমি আলোচনা এখানে করব। 2021
7ই অক্টোবর আমাদের বর্তমান যিনি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৎকালীন সময়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। আমার মনে আছে 13 বছরের উপরে উনি সেখানে মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং যখন ওনাকে 2014-তে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করার জন্য ডিসিশন হয়, তখন উনি একটা বক্তব্য সেখানে আসার আগে বক্তব্য রাখছিলেন। সেখানকার যারা জনসাধারণ ওরা ভাবছিল যে আমাদের এরকম জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। তো সেই জায়গায় উনার বক্তব্যে উনি বলেছিলেন যে मुझे तो अभी आप लोग देश को चलाने के लिए भेज रहे हो, आप चिंता मत करो, मैं आप लोगों के साथ हूं, लेकिन अभी देश चलाने के लिए मैं जा रहा हूं। সেদিন আমি দেখলাম এত কনফিডেন্স ওনার মধ্যে, আমি কেন সবাই আমরা দেখেছি যে কিরকম বরিষ্ঠতার সাথে এই কথাটা বলেছেন, আমি দেশ চালানোর জন্য যাচ্ছি। এবং এই কনফিডেন্সটা কি করে আসলো? আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট বা অন্য যেসব বিভাগের স্টুডেন্টরা আছে আমরা জানি যে পরীক্ষাগারে যখন পরীক্ষা করা হয় সেখান থেকে বা ট্রেনিং করতে গেলে যে ট্রেনিং করার পরে তারপর যে কনফিডেন্স আসে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি মুখ্যমন্ত্রীর দায়িত্ব যখন উনি গুজরাটে ছিলেন 13 বছরের উপরে, সেখানে উনি এটা পরীক্ষাগার হিসাবে সেখানে উনি কাজটা করেছেন। গুজরাটের কি অবস্থা ছিল আমাদের সবাই জানা, জল ছিল না সেচাইয়ের জন্য, খাওয়ার জল ছিল না, একটা মরুভূমির মতো একটা প্রদেশ ছিল। সেই জায়গায় উনি মডেল গুজরাট হিসাবে উনি সেখানে সেটাকে পরিগণিত করেছে। এবং এই যে কনফিডেন্স, আজকে বিভিন্ন স্কিমের বিষয়ে কথা বলছে, কিভাবে সাধারণ মানুষের কাছে যে স্কিমগুলো পৌঁছানো যায় সবগুলো উনি পরীক্ষা সেখানে করেছেন। সেই কনফিডেন্সের উপর ভিত্তি করে 2014-তে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব ভার উনি গ্রহণ করেন। আমরা একটা অদ্ভুত যে সিন সেদিন আমরা দেখেছিলাম, পার্লামেন্টে ঢোকার আগে উনি ষষ্ঠাঙ্গ প্রণাম পার্লামেন্টকে করেছিল। আমাদের শেখার অনেক কিছু আছে, আজ পর্যন্ত ইতিহাসের পাতায় এই ধরনের প্রধানমন্ত্রী আমরা পাইনি। প্রণাম করে পার্লামেন্টের ভিতর উনি ঢুকেছিলেন। প্রথমবার এমএলএ, প্রথমবার মুখ্যমন্ত্রী, প্রথমবার এমপি, প্রথমবার উনি প্রধানমন্ত্রী। আমি জানি না আগামী দিন এই ধরনের নেতা আমরা পাবো কিনা। আজকে যখন ভারতবর্ষে G20 যে সম্মেলন হয়েছিল, সেই G20 সময়ে আমরা দেখেছি সমস্ত দেশ বিদেশ থেকে যখন লিডাররা আসছিল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে মানে আজকে আমরা বিকশিত ভারতের কথা বলছি, সেদিন সমস্ত দেশের যারা কান্ডারিরা ছিল, আমি নিজেও সেখানে একটা অনুষ্ঠানে আমার সেখানে যাওয়ার সুযোগ এসেছিল, আমি দেখেছি যে সম্মানের সাথে মাননীয় প্রধানমন্ত্রীজিকে ওনারা দেখেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না যে ভারত এখন কোন জায়গায় আছে, সেটা আগে আমরা দেখতে পারিনি। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি এখন যে বিকশিত ভারতের যে অমৃতকালের কথা ঘোষণা করেছেন যে 2047-এ ভারতকে বিকশিত করতে হবে। আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন, তাপসবাবু বলেছেন যে 2047-এ আমাদের দেশ কোন জায়গায় যাবে। আজকে সমস্ত নাগরিকরা, আমরা সমস্ত ভারতবাসী আমরা বুঝতে পারছি যে সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে বসানো হয়েছে। দেশ যেভাবে চলার কথা আমরা সেইভাবে কোনোদিন ভাবতে পারিনি, সেই জায়গার মধ্যে এমন এক ব্যক্তিকে বসানো হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। এবং এনডিএ সরকার আজকে যেভাবে চলছে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি সেটা যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, প্রতিটা স্তরে আমরা সেই কাজটা দেখছি। সেবাই বলুন, সুশাসন বলুন, গরিব কল্যাণের কথাই বলুন, সব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কাজটা যখন ভাবছেন সেই কাজটা উনি করে থাকেন। এক এক সময় অবাক হই যে সমর্পণের যে ভাবনা চিন্তা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে মাত্র 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত উনি শোন
বাকি সময় উনি সমর্পিত দেশের জন্য কাজ করার জন্য। আমরাও চেষ্টা করছি, উনাকে দেখে আমরাও ভাবি, আমরা যারা আজকে রাজ্য চালাচ্ছি, আমাদের যারা মন্ত্রিসভার সদস্যরা আছেন এবং অন্যান্য যেসব আমাদের যে বিধায়ক বিধায়িকারা আছেন, সবাই মিলে এইরকম একজন গার্জিয়ান যদি ঠিক থাকে, সঠিক পথে চলে, আমরাও কিন্তু সেই পথে চলি। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখি যে যারা বিরোধী দলে এখনো ওদের সেই কালচার ওদের ডেভেলপ করেনি। কারণ ওরা যে শিক্ষা দেবে, ওদের যেসব ডিসাইপল আছে, ওদের যে যে নিচু স্তরের যারা নেতা নেত্রীরা, তাদের মধ্যে সেটাই হবে। আমরা দেখতে পাই বিভিন্ন কার্যকলাপে ওদের মধ্যে কি ধরনের কথাবার্তা কয়। মানে এই যে জিনিস, আজকে আমরা ভাগ্যবান যে এইরকম একটা ভারতীয় জনতা পার্টির আমরা এক একজন কার্যকর্তা। আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে দেশ চলছে, সেটা নতুন একটা রোড ম্যাপ আমাদের সামনে রেখেছে, একটা নতুন বিকাশের যে রাস্তা উনি আমাদের দেখাচ্ছেন। আমি প্রায়শ বিভিন্ন জায়গায় বলি, এতগুলো রোড আমাদের হচ্ছে, এতগুলো ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। আমি বললাম এই রাস্তা শুধু কনক্রিটের পিচের রাস্তা নয়, আমাদের আগামী দিন আমরা কিভাবে চলবো সেই নয়া রাস্তা, অনেক রাস্তা আমাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দেখাচ্ছেন। আমি নিশ্চিত যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে চালিয়ে যাচ্ছেন, গোল্ডেন লেটারে আগামী দিনে সেটা লেখা থাকবে, সেটা নিশ্চিত আমি বলতে পারি। এবং নেক্সট যে জেনারেশন তারা সেটা মনে রাখবে, সেই বিষয়ে একটা রিসার্চ হবে, আমি দ্যাট আই ক্যান টেল ইউ। আমাদের আজকের যে বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত, সংকল্প থেকে সিদ্ধি, সেই যে কথাগুলো, সেটার যে কার্যকাল নরেন্দ্র মোদীজির সময়ে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, ভারত আজকে যে শক্তিশালী একটা ভিতের উপর আজকে প্রতিষ্ঠিত হয়েছে, ফাউন্ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এত বছর স্বাধীন হওয়ার পরেও দেশ কিন্তু সেইভাবে শক্তিশালী হয় না। আমি বলবো, যেটা তাপসবাবু বলেছেন, যে একটা বিদেশি পত্রিকার মধ্যে কি বলেছেন, যে এতদিন বাদে ইংরেজ মুক্ত ভারত এতদিন বাদে হয়েছে, এটা বলার অপেক্ষা রাখেন। একটা স্ট্রং ফাউন্ডেশন আগামী প্রজন্মের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। আমি বর্তমানে যে সীমা সুরক্ষার কথা যদি আমরা বলি, আমরা অর্থ ব্যবস্থাকে যদি মজবুত করার কথা বলি, আমরা যদি বিভিন্ন টেকনোলজি, মাননীয় প্রধানমন্ত্রীজি টেকনোলজিকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমাদের শিখিয়েছেন। আমি কিছুদিন আগে দিল্লিতে আমি গিয়েছিলাম, একটা নর্থ ইস্টার্ন জোনের একটা যে কনফারেন্স সেখানে হয়েছিল, সেখানে আমাকে বলতে হয়েছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ 5G, সেটা আমি পড়তে গিয়ে আমি যা দেখলাম, কি চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজি। আজকে এখানে আমার সাথে কৃষিমন্ত্রী মহোদয় এখানে আছেন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বারবার বলছে কৃষি আমাদের দেশ কৃষি প্রধান দেশ, সেটা যদি কৃষকদের যদি আমরা শক্তিশালী না করতে পারি, তাদের জন্য এআই এর মাধ্যমে সেখানে জমির কি উর্বরতা আছে সেটা আপনার জানা যায়, কোন পোকামাকড় আসবে আগের থেকে বলা যায়, যে কারণে আগের থেকে প্রতিরক্ষা করা যায়। আমাদের এখন যারা হেলথে যারা কাজ করেন, সেখানে দেখা গেছে এআই এর মাধ্যমে আপনি যখন পড়াশোনা করবেন, মনে করবেন যে আপনি বুঝি ইউ আর ইন ওটি, এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছেন। সেই জায়গার মধ্যে প্রধানমন্ত্রীজি টেকনোলজিকে ব্যবহার করার কথা আজকে সর্বস্তরে, আজকে মানে আমাদের এই যে এআই এর কথা উনি বারবার বলছেন। মোদীজির নেতৃত্বে আমি যদি বলি, কিছু কিছু শব্দ আছে এবং শব্দের বাস্তবায়ন যদি বলি, সেগুলো কিন্তু মোদীজি আমাদের সামনে রেখেছেন। রেসপন্সিভ, আমাদের মোদীজির যে সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, রেসপন্সিভ, যে কোনো বিষয়ে আমরা সচেতন থাকি, রেসপন্স করি। খালি সরকারে বসলাম আর স্ক্যাম করলাম, এগুলো আমরা আগে দেখেছি, কিন্তু রেসপন্স করা ইন পজিটিভ ওয়ে, সেটা আমরা কিন্তু মোদীজি আমাদের শিখিয়েছেন। রেসপন্সিবল হওয়া, যে আমাকে যেহেতু নির্বাচিত করানো হয়েছে, আমাদের সরকার সংখ্যাধিক্যের কারণে সরকার তৈরি করেছি, আই এম রেসপন্সিবল ফর দ্য অ্যাকাউন্টেবিলিটি আমার থাকতে হবে জনসাধারণের জন্য। রিফর্ম
শুধু না, তাকে ট্রান্সফর্ম করার কথা মোদিজি আমাদের শিখিয়েছেন। পাবলিক পার্টিসিপেশন, আজকে এইখানের যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনের মাধ্যমে পাবলিক পার্টিসিপেশন, যেটা আমাদের সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় বলেছেন, যে ডিস্ট্রিক্ট থেকে মন্ডলে সব জায়গায় এই যে সাধারণ মানুষের মধ্যে গিয়ে পার্টিসিপেট করা, সরকারি পর্যায়ে না, মানুষকে নিয়ে যে চলা বিভিন্ন বিষয়ে, সেটা আমরা মোদিজির সময় আমরা দেখতে পেয়েছি। আমরা 2014 সালে আমরা কি দেখতাম? কেলেঙ্কারি, দুর্নীতি এবং নেপোটিজম, দূষণ করা, এই রাজনীতি কিন্তু আমরা এখন আর দেখতে পাই না, এবং সেটা সম্ভব নয়। কারণ আদর্শ পুরুষ যাকে বলে আমাদের সামনে, তিনি হচ্ছেন নরেন্দ্র মোদীজি। আগে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যেসব কথা আমাদের কানে আসতো, আমরা ভাবতাম এইভাবেই বুঝি দেশ চলে। যখন রাজত্ব চালাবে, স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, এইগুলোই বুঝি আমরা ভাবতাম যে এইভাবেই বুঝি দেশ চালাতে হয়। আর এখন মোদীজি কি বলেছেন? উন্নয়ন, উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। কি বলছেন? উদ্ভাবন। কি বলছেন? উদ্বোধন। আমার মনে আছে বিভিন্ন জায়গায় আমার যেতে হয় উদ্বোধন করতে, এখনো বহু জায়গার মধ্যে রেডি হয়ে গেছে, সব জায়গার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজি উন্নয়নের কথা বলছেন, আমাদের উদ্ভাবনের কথা বলছেন, এবং উদ্বোধন করতে হবে, এবং সেটা ফর দ্য পিপুল, সাধারণ মানুষের জন্য সেই কাজটা করতে হবে। আগে আমরা দেখতাম, এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে যখন আগের প্রাক্তন স্বর্গীয় প্রধানমন্ত্রী বলেছেন, নিজের মুখে বলেছেন, আমরা সবাই জানি যে দিল্লির থেকে যদি 100 টাকা পাঠানো হয় তাহলে আস্তে আস্তে এখানে 25 টাকায় আসে, যদি 10 টাকায় বলা হয় তাহলে 4 আনা এখানে আসবে। সেই জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি কি করেছেন? এসে এই যে দালাল মাঝখানে, সেটাকে বন্ধ করে দিয়েছেন, এবং যে কারণে ডিবিটির মাধ্যমে আমাদের যারা সাধারণ মানুষ তাদের অ্যাকাউন্টে সেই টাকাগুলো কিন্তু এখন যাচ্ছে, এবং সেটাকে বলে স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ প্রশাসক, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা আমাদের দেখিয়েছেন। আমরা স্বাস্থ্য নিয়ে চিন্তা করতাম যে আমার যদি শরীর খারাপ হয়, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি এমন এক বাড়ির থেকে এসছে, চা বিক্রেতার ফ্যামিলির মধ্যে ওনার জন্য, উনি দেখেছেন কি অবস্থা, গরিবী কাকে বলে উনি দেখেছেন। সেই জায়গার মধ্যে উনি দাঁড়িয়েছেন যে যখন এই বাড়িতে ঘরের গরিব মানুষদের যখন স্বাস্থ্যের সমস্যা হয়, তা বেচারা কোথায় যাবে? তার জন্য এত বড় একটা প্রকল্প, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেন। 5 লাখ টাকা করে, 5 লাখ টাকা করে তাদের প্রতি বছরে প্রতিটা ফ্যামিলির জন্য সেই ব্যবস্থা করেছেন। দেখেন, উনাকে দেখে, উনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত দেখে আমরাও ত্রিপুরা সরকার ডিসিশন নিলাম, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেই একই ধাঁচে 5 লক্ষ টাকা করে, এবং যেখানে কেনে প্যানেলমেন্টের ব্যবস্থা আছে সব জায়গায় একই ধাঁচে আমরা করেছি। বন্ধুগণ, শেখার আছে অনেক কিছু, এবং আমরা সেটাই বলছিলাম, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন সময় কম দিয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে যদি 11 বছরের উনার যে কার্যকাল এবং কি কি ডিসিশন নিয়েছে সেগুলো যদি বলা হয়, তাহলে আপনারাও টায়ার্ড হয়ে যাবেন, এবং আপনারা বলবেন আসছি, আবার আগামীকাল আসবো। কাজে এটা শেষ করা যাবে না। এখানে বই বিতরণ করা হয়েছে, কি কি করা হচ্ছে, মোটা যে বিষয়গুলো, সেগুলো আপনাদের সামনে ওনারা ধরেছেন। আপনারা শুনে খুশি হবেন যে অ্যাকর্ডিং টু IMF, ইন্টারন্যাশনাল মনিটরি যে ফান্ড, তারা কি বলছে এখন? ওনারা বলছেন যে অর্থনীতিতে বিশ্বের 4র্থ বৃহত্তর যে অর্থনীতি চলে এসেছে। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 11 স্থান ছিল আমাদের, সেই জায়গার থেকে 5ম স্থানে এসেছিল, 5ম স্থান থেকে আজকে 4র্থ স্থানে এসছে। আমি জানি না 2047-এর পরে এটা কোন জায়গায় যাবে। আমরা সত্যি আমরা থাকবো না, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন, ওরা বলবে বাহ মোদিজি কি করলেন আপনি, বাহ মোদিজি, বাহ বাহ মোদিজি, এই কথাটা সবাই বলবে, আমি নিশ্চিত। তো আমাদের জন্য একটা ভাগ্যের বিষয় যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। পলিটিক্স অফ পারফরমেন্স, আমরা দেখেছি এর আগে পলিটিক্স কাকে বলে। এখনকার এইবারের একটা জিনিস আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অপারেশন সিন্দুরের সময়ে সমস্ত বিরোধী দলের বিভিন্ন যারা রিপ্রেজেন্টেটিভ, তাদেরকে, আমাদের NDA সরকারের তো আছেই, বিভিন্ন রিপ্রেজেন্টেটিভকে বিদেশে পাঠানো হয়েছে। এই যে একটু আগে কথা হয়েছে যে দেশের জন্য আমাদের যে সমর্পণের যে ভাবনা,
এবার সত্যিই আমাদের খুব ভালো লাগলো, যারা যারা যে যে পার্টির থেকে গেছে, দেশ আগে, তারপরে পার্টি, তারপর নিজে। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওইসব পার্টির লোকদেরও শিখাতে পেরেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যেভাবে ওনারা দেশ সম্পর্কে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে কথা বলেছে, আমি ওনাদেরকে স্যালুট করব। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন উই ডোন্ট নিড প্রিচার। এবার যে অপারেশন সিন্দুরের সময় উই ডোন্ট নিড এনি প্রিচার, উই ওয়ান্ট পার্টনার। আমাদের প্রিচ করতে আসবেন না, এটা করতে হবে সেটা করতে হবে, আমরা পার্টনার চাই। টেররিস্টদের বিরুদ্ধে আমাদের যদি যুদ্ধ ঘোষণা যেহেতু করা হয়েছে, আপনারা এক একবার এক এক সম্মেলনে আপনারা বলবেন, বিশ্বের বিভিন্ন যেসব মিটিংগুলো হয় সেখানে টেররিস্টদের বিরুদ্ধে এগেনস্টে বলবেন, কিন্তু কার্যকর্তে দেখা যায় আপনারা উল্টো কথা বলছেন। সেই কারণে এবার মোদিজি যে কাজটা করেছেন সেই কাজের প্রমাণ দিয়েছেন, উনাদেরকে একটা বার্তা দিয়েছেন যে কথা না কাজের মাধ্যমে আসতে হবে, এবং টেররিস্টদের এগেনস্টে যুদ্ধ সারা জীবন থাকবে। এবং সেটা কিন্তু আমরা এবার দেখতে পেয়েছি, মাত্র 25 মিনিটের মধ্যে 9টা ঘাঁটিকে ধ্বংস করা অক্ষত অবস্থায় আমাদের সেনাবাহিনীর জওয়ানরা, আজকে 3টা বাহিনী তারা অক্ষত অবস্থায় চলে এসছে। তার আগেও অপারেশন যে আমাদের সার্জিক্যাল স্ট্রাইক এবং আমাদের ওখানে যে এয়ার স্ট্রাইক করা হয়েছিল, মোদিজি যখন বলে আমরা বসে থাকি, কাউকে ছাড়া হবে না, যখন খালি ওয়েট করি কবে সেটা শুরু করবে। বিহারে এবার যখন এই পেহেলগাঁও যেখানে আমাদের যে পর্যটকরা সেখানে গেছে 26 জনকে যে নির্মমভাবে হত্যা করেছে, 25 জন আমাদের ভারতীয়, একজন নেপাল থেকে, তখনই বুঝেছিলাম যে বিহার থেকে যে সাবধানী বাণী দিয়েছেন এবং সেটা অক্ষরে অক্ষরে উনি পালন করবেন। কিন্তু একটা জিনিস বুঝার, সারা পৃথিবীর লোক এখন বুঝতে পারছে উনি কি বলছেন। আমাদের টার্গেট টেররিস্ট, আমাদের টার্গেট কোনো দেশের নাগরিকদের জন্য না, ওখানকার যে ভূখণ্ড আছে তাদের জন্য না, কিন্তু সেই যে প্রমাণ উনি দিয়েছেন এবং সেই বার্তাটাই যারা যারা বিভিন্ন যে আমাদের পলিটিক্যাল পার্টির ভারতে আছে তারা যখন বাইরে গেছিল তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা এই বিষয় নিয়ে, এবং সুন্দরভাবে আজকে ভারত কোন জায়গায় কি চিন্তা ভাবনায় আছে সেটা ওনারা বলেছেন। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব। এবং যে বিকাশ এবং বিশ্বাস এবং পরিবর্তন, এই যে বিষয়গুলো আছে মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা আজকে যেভাবে করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার যখন গঠন হওয়ার পর থেকে ঘোটালা, কেলেঙ্কারি, স্ক্যাম এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সরকারও, আমরা যে ত্রিপুরার প্রদেশে আছি, ভারতীয় জনতা পার্টির অন্যান্য যে প্রদেশে সরকার আছে বা এনডিএর যে সরকার আছে, কোথাও কারণ সুবিধা নেই, কিছু করার উপায় নেই। স্ক্যাম, কেলেঙ্কারি, ঘোটালা অসম্ভব ব্যাপার, করা যাবে না। এই যে নতুনভাবে পলিটিক্স, পারফরমেন্স পলিটিক্সের যে নতুন পরিবেশা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে আমাদের যে সুশাসনের যে ব্যবস্থা, কিভাবে সুশাসন করতে হয়, গুড গভর্নেন্সের সেই কথাটা উনি এনেছেন। শুধু তাই নয়, আমাদের মহান যে সংস্কৃতি, আমাদের যে ধর্মীয় যে জাগরণ, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সামনে রেখেছেন। আজকে যদি আমরা কাশী বিশ্বনাথ করিডোরের কথা বলি, আজকে যদি রাম মন্দির নির্মাণের কথা বলি, মহাকালেশ্বর মন্দিরের যে উন্নয়ন, কেদারনাথ মন্দির, এরকম প্রচুর যে নিদর্শন উনি আমাদের সামনে রেখেছেন। আমাদের যে ঐতিহ্য, আমাদের পরম্পরা, সেইগুলো আমাদের নেক্সট জেনারেশনের জন্য সেটা আনতে হবে, এবং সেই কাজটা উনি আজকে এখানে করছেন। 370 এবং 35-এ ধারা বিলুপ করার সময় আমরা কথা হয়েছে। আজকে যখন আমাদের মুসলিম যে বোনেরা, মায়েরা আছেন, তাদেরকে 3 বার যদি 3 তালাক বলা হতো তাদের তালাক হয়ে যেত। ভারতবর্ষের সাথে পাকিস্তান আছে, আমাদের বাংলাদেশ আছে, এরকম অসংখ্য যে মুসলিম কান্ট্রি, সেখানে এই 3 তালাক প্রথা যেটা ছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি 370 ধারা এবং 335A এবং 3 তালাক বিলুপ্তি যখন করা চিন্তা ভাবনা করলেন, এবং যেমন চিন্তা ভাবনা করলেন সেটা বাস্তবায়নও করেন। আমাদের মধ্যে অনেকে চিন্তা ভাবনা করছিলেন এবং অনেক বিরোধী দলের নেতারা বলছিলেন এই দেশে আগুন জ্বলবে, অনেক সমস্যা হবে, কিন্তু কিছুই হলো না। আজকে জম্মু এন্ড কাশ্মীর, লাদাখ এত সুন্দরভাবে চলছে, এত সুন্দরভাবে সেখানে উন্নয়ন হচ্ছে, পর্যটকরা সেখানে যাচ্ছে, এখানে ইলেকশন হয়েছে, প্রায় 56% ভোট সেখানে মানুষ দিতে পেরেছে, প্রায় 60%-এর উপরে ভোট আজকে লাদাখে হচ্ছে। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে মানুষ চায় যে শান্তি,
চায়, মানুষ চায়, অশান্তি কোনো অবস্থায় চায় না। সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেই নার্ভটা বুঝতো এবং সেটা করতে পেরেছে। এবং আপনারা দেখেছেন যে যখন দেখলো যে স্টোন পেল্টিং এর বিষয় আমরা দেখতাম কোথায় কোথায়, যে ইয়াং যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যারা ছেলেরা আছে ইয়াং জেনারেশন, তাদেরকে স্টোন পেল্টিং এর জন্য ব্যবহার করা হতো, তাদেরকে পয়সা দেওয়া হতো। সেই কালচার থেকে যখন দেখলো যে এখানে উন্নয়ন চলছে এইভাবে 370 এবং 35 ধারা যদি বিলুপ হয় তাহলে তো আমাদের সেই লোকগুলোকে আমরা পাবো না। তখনই এই প্ল্যান যেটা করলো যে পেহেলগাঁওতে আমাদের 26 জনকে নির্মমভাবে হত্যা করতে হবে, সেই কাজটা ওনারা করেছেন। কিন্তু ওখানকার মানুষ এই প্রথম আমরা দেখলাম যে ওখানকার মানুষ এই টেররিস্টদের বিরুদ্ধে তারা কিন্তু আজকে বিরোধ করেছে, সেই বিষয়টা তারা প্রতিবাদ করেছে। এবং আমি নিশ্চিত যে আগামী দিন ওখানকার যে মুখ্যমন্ত্রী আছেন সেই মুখ্যমন্ত্রী নিজেও বলছেন আমরা টেররিজমকে আমরা কোনো অবস্থায় আমরা সাই দেব না, এবং সেইভাবে চলছে। বন্ধুগণ, সিটিজেন অ্যামেন্ডমেন্টের কথা যদি বলি, ওয়াকফ বিলের সংশোধনের কথা বলি, সেই যে এক একটা কাজ যেভাবে হচ্ছে সেটা আগের সরকারের মধ্যে আমরা দেখতে পাইনি। এখানে একটু আগে পাপিয়া মহোদয়া বলছেন যে উমেন্স রিজার্ভেশনের কথা বলছেন, 33% পার্লামেন্টে এবং আমাদের অ্যাসেম্বলির মধ্যে 33% রিজার্ভেশন। আগে মায়াকান্না আমরা অনেক দেখেছি, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি। এখানে আমার বোনেরা আছেন, মেয়েরা আছেন, ওরা কিন্তু আজকে তারা ভাগ্যবান যে এইরকম একজন প্রধানমন্ত্রী আপনারা পেয়েছেন যে 33% রিজার্ভেশন। আজকে আপনারা এই অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে আপনারা যাওয়ার যে সুযোগ, সেই সুযোগ আপনারা পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে একটা নতুন শব্দ বলেছেন, কি বলেছেন? নিউ নর্মাল ইন ইন্ডিয়ান। সেই আগের ইন্ডিয়া নেই। আমার মনে আছে যে অনেকে বলছে যে এটা কি যুদ্ধ, এই যুদ্ধ তো বুঝাই যাচ্ছে না। আগে তো ট্যাঙ্ক যেত, সোলজাররা যেত, এখন তো সেই রকম যুদ্ধ হয় না। তো টেকনোলজি ব্যবহার করে, এআই ব্যবহার করে, লেজার টেকনোলজি ব্যবহার করে এবারের যুদ্ধ আর আগামী দিনের যুদ্ধ কি হবে? ঘরে বসে যুদ্ধ হবে আমার মনে হয়। এবং এই যুদ্ধেতে সেই মানুষ গিয়ে সেই 303 বন্দুক দিয়ে, আমার মনে আছে 60-এর দশকের যুদ্ধ, সেই যুদ্ধ এখন চলে গেছে। টেকনোলজি কোন জায়গায় গেছে? তো সেই টেকনোলজি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে, আমাদের যারা সায়েন্টিস্টরা আছেন সেই সায়েন্টিস্টদের কারণে এখন সেই ঊর্ধ্বমুখে আমি বলবো, এবং সেটা আগামী দিন বিকশিত ভারত সেটা নিশ্চিত আগামী দিন হচ্ছে। এম্পাওয়ারমেন্ট অফ অল সেকশন অফ সোসাইটি, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এমন একটা মানে কথাগুলো যেগুলো সব জায়গার মধ্যে, সেগুলো কিন্তু আজকে আমরা বলতে পারি, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। শুধু তাই নয়, ইনক্লুডিং এসসি, এসটি, ওবিসি, তাদের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন। উইমেন্সদের জন্য 33% রিজার্ভেশন শুধু না, তাদের আজকে মিলিটারিতে হোক, এডুকেশনেই হোক, এমপ্লয়মেন্টের বিষয় হোক, সেলফ এমপ্লয়মেন্টের বিষয় হোক, এবং আমাদের যে বিভিন্ন বিষয়ে যাতে মহিলারা তাদের সুযোগ সুবিধা পায়, এসএইচজি গ্রুপ হোক, সব জায়গায় একমাত্র প্রধানমন্ত্রীর জন্য সেটা সম্ভব হয়েছে। আমাদের এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। 126টার মতো আমাদের মাননীয় সভাপতিজি বলেছেন যে মাওবাদীরা 126টার মতো বিভিন্ন প্রদেশে, এবার নীতি আয়োগেও বিষয়ে কথা হয়েছে, মুখ্যমন্ত্রী সম্মেলনেও সেই বিষয়গুলো এসছে। এখানে কিভাবে ছত্তিশগড়ে তাদেরকে ধ্বংস করার যে রীতিনীতি আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীজি এবং প্রধানমন্ত্রীজির নির্দেশে যেভাবে করা হয়েছে, সত্যি সেখানে একটা মানে আমার দেখতে আমার সৌভাগ্য হয়েছে যে সেখানকার যে মুখ্যমন্ত্রী সেটা উনি প্রেজেন্টেশন দিচ্ছিলেন যে 126টা নকশাল এফেক্টেড এরিয়া, সেখান থেকে এখন নেবে মাত্র 18টা হয়েছে। আমি নিশ্চিত যে আর কিছুদিনের মধ্যে সেটা শূন্যতে পরিণত হবে এবং নকশাল মুক্ত, মাওবাদ মুক্ত ভারত সেটা আগামী দিন হবে। আমার অত্যন্ত ভালো লাগছে যে আজকের যে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে যে ভায়োলেন্স যেটা হতো, সে আস্তে আস্তে করে সে ভায়োলেন্স 53% এই মাওবাদীদের জন্য সেটা কমে গেছে। শুধু তাই নয়, আমাদের যারা সিএফএফ এর পার্সোনাল আছে, আমাদের যারা বিএসএফ এর পার্সোনাল আছে, পুলিশরা আছেন, লোকাল পুলিশ, তাদেরও যেভাবে তাদেরকে মারা হতো সেই জায়গার মধ্যে ক্যাজুয়ালিটি প্রায় 72% কমে গেছে। বন্ধুগণ, আমরা আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে আলোচনা হয়েছে, গরিবি হটাও, গরিবি হটাও, গরিবি হটাও স্লোগান আমরা অনেক দিন আগের থেকে শুনেছি, কয়েক দশক ধরে আমরা শুনেছি।
কিন্তু দেখা গেল গরিবদেরই হটানোর খালি কাজ হয়েছে আগে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায় 140 কোটির মধ্যে 25 কোটি বিপিএল এর উপরে ওনাদের গরিবীর রেখার থেকে ওনাদেরকে উপরে উঠিয়েছে। এবারের যে রিপোর্ট এসছে তাতে দেখা গেছে 25 কোটি মানুষ আজকে তাদের যে স্তর ছিল তার থেকে উপরে চলে এসছে। বন্ধুগণ, আমরা এর মধ্যে আমরা দেখেছি বিভিন্ন যে স্টেটস আছে, স্টেটসের যে রাজ্যগুলো আছে সব স্টেটের যে ট্যাক্স ডিভলিউশন সেখানে দেখা গেছে প্রায় 283% ইনক্রিজ হয়েছে। আমাদের 67% আমাদের ত্রিপুরাতে, সবাই জানেন নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম, আর সেই জায়গার মধ্যে এরকম পার ক্যাপিটা ইনকাম সব প্রদেশের মধ্যে হচ্ছে। সেটা সর্বমোট মিলিয়ে এভারেজ যদি আমরা করি সেখানে 67% ইনক্রিজ ইন পার ক্যাপিটা ইনকাম ভারতবর্ষে। শুধু তাই নয়, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি আমরা সেখানে বলি সেখানে 135% ইনক্রিজ হয়েছে এই ফরেন এক্সচেঞ্জ রিভার্সে। 825 মিলিয়ন ইউএস ডলার এক্সপোর্ট লেভেল বেড়েছে। এই বিষয়ে আমাদের পাপিয়া মহোদয় অলরেডি কথা বলেছেন। শুধু তাই নয়, এফডিআই যে ইনক্রিজ ইন ফরেন এফডিআই সেখানে 135% ইনক্রিজ হয়েছে। 127% আমরা অনেকে কি করি, আমরা ইনকাম ট্যাক্স দিতে আমরা অনীহা ছিলাম, কিন্তু এই কথাটা বুঝাতে পেরেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যে ইনকাম করলে যদি ট্যাক্স দেওয়া যায় তাহলে কিন্তু আখের আমাদেরই লাভ হবে, আমাদের রাজ্যের লাভ হবে, দেশের লাভ হবে। এবং মানুষকে যেভাবে বোঝানোর চেষ্টা করেছেন সেখানে দেখা গেছে 127% যে বৃদ্ধি পেয়েছে ট্যাক্স পেয়ারদের, 238% যেটা ডাইরেক্ট ট্যাক্স কালেকশন, সেখানে আমাদের অর্থমন্ত্রী মহোদয় এখানে আছেন, উনি আরো ভালো বলতে পারবেন। 238% গ্রোথ ইন ডাইরেক্ট ট্যাক্স কালেকশন। আমাদের আইএমএফ কি বলছেন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই যে এত ব্যবস্থা তার রেজাল্ট আপনার দেখতে হবে কোন জায়গায়। কি বলছেন যে ইন্ডিয়া ইজ নাও ইট ইজ বিং ব্রাইট স্পট, মানে আগামী দিন ব্রাইট স্পট মানে আগামী দিন ভারতবর্ষ কোন জায়গায়, যেটা 2047 সালে অলরেডি আইএমএফ সে বিষয়ে বলে দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক কি বলছেন যে ইন্ডিয়া ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি ইন দ্য মেইন ইঞ্জিন অফ গ্লোবাল ইকোনমিক্স অ্যান্ড গ্রোথ ইন 2025-26। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি। আমরা এক এক সময় অবাক হয়ে যাই উনি কি কি বলেন আর কি কি করছেন, এবং সার্বিক চিন্তাধারায় আজকে এমন সব গরিব মানুষদের কথা, আমরা যদি বিশ্বকর্মা যোজনার কথা বলি, যাদের কথা কোনোদিন কেউ ভাবেনি, 18টা সম্প্রদায় তাদের কথা পর্যন্ত ভাবেন উনি। তো এইভাবে যে কাজগুলো করেন এতে করে আজকে দেশের এই যে সুন্দর ব্যবস্থা সেটা সম্ভব হয়েছে। এখানে অলরেডি বলা হয়েছে অপারেশন গঙ্গা, যেখানে ইউক্রেন থেকে আমাদের ইন্ডিয়ান বহু লোক ওখানে, আমাদের যুবক যুবতী যে ছেলে মেয়েরা আছেন সেখানে পড়াশোনা করতে গেছে, চাকরির কারণেও সেখানে গেছে। সেখান থেকে আমরা ভাবছিলাম কি করে আসবে, কিন্তু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন সেখানে শুধু ভারতীয়রা আসেননি, সেই ফ্ল্যাগের নিচে পাকিস্তানের যারা নাগরিক এবং অন্যান্য রাষ্ট্রের নাগরিকরা পর্যন্ত এই আমাদের ভারতের যে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগের সামনে এসে ওরা সেখান থেকে পরিত্রাণ পেয়েছে। বন্ধুগণ, আমাদের আন্ডার বন্দে ভারত মিশন আপনারা সবাই জানেন, কোভিডের সময় আমাদের কি সমস্যা ছিল, চারিদিকে বিভিন্ন জায়গায় শ্রমিক থেকে আরম্ভ করে বিভিন্ন যারা কাজে নিযুক্ত ছিল এক প্রদেশ থেকে আরেক জায়গায় যাওয়া, সেটা নাম উনি দিয়েছেন বন্দে ভারত মিশন। প্রায় 66 লক্ষ মানুষ রিপেট্রিয়েটেড করা একমাত্র উনার কারণে সেটা সম্ভব হয়েছে। আন্ডার অপারেশন দেবী শক্তি সিটিজেন, যেখানে আফগানিস্তানে যখন ওখানে যুদ্ধ হয়েছিল, সেখানে গৃহযুদ্ধ হয়েছিল, সেখান থেকে এই আন্ডার অপারেশন দেবী শক্তি এক একটা নাম, অপারেশন সিন্দুর কিরকম নাম দিয়েছে, যে আমার যারা মেয়েরা তাদেরকে কপাল থেকে সেই সিঁদুর মুছে দেবে, মাত্র বিয়ে হয়েছে 5-6 দিন বাদে তারা গেছে সেখানে হানিমুনের জন্য, তাদের কপালের থেকে সিঁদুর মুছে দেবে। অদ্ভুত কি নাম দিয়েছে, অপারেশন সিন্দুর। সবাই অবাক হয়ে গেছে যে এইরকমও নাম হতে পারে, এক একটা নামের তাৎপর্য, যেসব নাম আমরা আগে কিন্তু এগুলো আমরা শুনিনি। অপারেশন দেবী শক্তিতে আমরা দেখেছি আফগানিস্তান থেকে সিটিজেনকে আমাদের ভারতের সমস্ত নাগরিকদের মানে উনি নিয়ে এসছেন। 5000 ইন্ডিয়ান যারা তাদেরকে ইভাকুয়েটেড করা হয়েছিল অপারেশন রাহতে। আমরা দেখেছি যে মন কি বাত অনুষ্ঠানের কথা যদি আমি বলি, একবার ভাবুন যে পৃথিবীর কোন জায়গার কোন রাষ্ট্রপ্রধান
এই মন কি বাত অনুষ্ঠান করেন। আমরা প্রতি মাসে শেষ রোববারে, কি অদ্ভুত মন কি বাত। এখন অনেকে বিরোধীরা বলেছেন, আরে মোদিজির মন কি বাত অনুষ্ঠানের জন্য আমরা কেন যাব? আরে সেটাও এখন বুঝতে পারছে ওটা উনার মন কি বাত বলছেন না, সাধারণ মানুষের যে মন কি বাত সেটা শোনার জন্য সেই প্রোগ্রাম। অদ্ভুত একটা সিচুয়েশন আমরা দেখি প্রতি রোববারে। সেই মহাভারত রামায়ণের সময় আমরা দেখতাম, সবাই বসে থাকতাম কবে সেই এপিসোডগুলো হবে। আজকে মন কি বাত অনুষ্ঠানের জন্য সারা ভারতবর্ষের মানুষ, ইভেন বাইরের যে মানুষ যারা ইন্ডিয়ান আছে তারাও সেটা দেখার জন্য, শোনার জন্য যে মোদিজি কি বলছেন। যারা স্টুডেন্ট আছে তাদের সাথে কথাবার্তা বলেন, যারা সায়েন্টিস্টরা আছেন তাদের সাথে কথা বলেন, স্পোর্টসে যারা যুক্ত আছে তাদের সাথে কথা বলেন, এবং উনার মাধ্যমে সমস্ত মানুষকে বলছেন যে কি বলছেন, বিভিন্ন ফেস্টিভ্যালের কথা বলছেন। সারা ভারতকে এক সূত্রে বাঁধবার যে চিন্তাধারা, ভারত পৃথিবীর কোনো জায়গার মধ্যে এক এক সময় অবাক হয় সেটা কি করে সম্ভব হচ্ছে। সেটা মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন। এক পের মা কে নাম, আমি তো শুনিনি সব কথাবার্তা। মার নামে যার যার সবার মা আছে, তো এই যে নাম, এক একটা নামের ইম্পর্টেন্স, এবং সেই ইম্পর্টেন্সের কথা মাথায় রেখে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে সবাই, এখনো সেই কার্যক্রম চলছে। গত বছর আমার মনে আছে সেখানে আমাদের এখানে রতনবাবুও ছিলেন, সেই অনুষ্ঠানে আমাদের ফরেস্ট মিনিস্টারের সেখানে উপস্থিত ছিলেন। সেখানে 5 মিনিটে আমি গর্বের সাথে যখন দিল্লিতে আমি কথা বলি যে 5 মিনিটে আমাদের ত্রিপুরাতে 5 লক্ষ পেড় সেখানে লাগানো হয়েছে বন্ধুগণ, এবং সেটা আমরা দেখিয়েছি। এবং আগামী দিনেও মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যেভাবে মার্গদর্শন করেন, সেটা এক পেড় মাকে নাম, সেটা আমরা করব। মেরে মাটি মেরা দেশ, এটা কি অদ্ভুত কথা, মেরে মাটি মেরা দেশ। আমি সব জায়গায় বলি, আমরা যে মাটির উপর দিয়ে আমরা আসি যাই, কিন্তু নিজের মাকে, মাতৃভূমির এই যে মা আমাদেরকে আস্থা দিয়েছে, আমাদের যে আস্থানা দিয়েছে, একবারও তার প্রতি আমাদের কিন্তু কোনো রকম শ্রদ্ধা বা আমরা বুঝতেই ফিলিংস আমাদের নেই। আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে লাংস নিয়ে আমরা কিন্তু ভাবি না, কিন্তু করোনার সময় আমাদের বুঝিয়েছে যে ফুসফুসের কি প্রয়োজন, সেটা কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছে। বিপদের সময় আমাদের বোঝানো হয়েছে যে লাংস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এখন আমরা বুঝি যে কিভাবে লাংসের এক্সারসাইজ করা উচিত, কিভাবে গাছ লাগানো প্রয়োজন, কিভাবে অক্সিজেন যদি পরিবেশে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে থাকে সেই অক্সিজেন আমরা গ্রহণ করব, কার্বন ডাই অক্সাইড আমরা দেব। এই যে সিম্বায়োসিসের বিষয়, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের শিখিয়েছেন। মেরে মাটি মেরা দেশ, আমরা কি করলাম যে এই মাটি নিয়ে আজকে কর্তব্য পথে আমরা সেই মাটি প্রতিটা কোনায় কোনায়, আমাদের 58টা ব্লক আছে, 58টা প্লাস মিউনিসিপ্যালিটির একটা আছে, সমস্ত মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশনের মাধ্যমে আমরা 58+1 59 কলস আমাদের এখানেও আমরা সেই কাজটা আমরা করেছি। সেখানে আমরা যে অমৃত বাটিকা সেটা আমরা তৈরি করতে পেরেছি, এবং দিল্লিতেও আমরা সেটা করি। একবার ভাবুন তো, সেই বাগানে, সেই অমৃত বাটিকাতে যদি যান, সারা ভারতবর্ষের সমস্ত কোনা কোনার থেকে সেই মাটি নিয়ে সেখানে একটা অমৃত বাটিকা করেছেন। ত্রিপুরাতেও আমরা সেক্রেটারিয়েটের সামনে করেছি। এই যে শিক্ষা, আমাদের শিক্ষা গুরু আমি বলবো যে আমাদের শিখিয়েছেন যে তোমার মাকে কিভাবে সম্মান করতে হয়, মাটিকে কিভাবে সম্মান করতে হয়, সেই নামের মাধ্যমে উনি আমাদের দেখিয়েছেন। হর ঘর তিরঙ্গার কথা যদি আমরা বলি, এই কথা তো আগে শুনিনি, আমরা তো আগেও ফ্ল্যাগ উঠাতাম, আমাদের বাড়িতে আমরা মাঝে মাঝে উঠাতাম, নাও উঠাতাম, এরকমও ছিল। বলছেন হর ঘর তিরঙ্গা, গত 2 বছর ধরে আমরা করছি এখানে, যে পয়সা দিয়ে কিনতে হবে ফ্ল্যাগ, এবং সমস্ত জায়গায় এটা আমাদের উত্তোলন করতে হবে। এবং শুধু উত্তোলন না, যারা আমাদের দেশ স্বাধীন করার জন্য আমাদের যারা বলিদান হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করে, তাদের স্মরণ করে সেই হর ঘর তিরঙ্গা কার্যক্রম, সেটা তো আমরা আগে দেখিনি। আমাদের একত্রীকরণ করার যে ব্যবস্থা প্রধানমন্ত্রীজি করেছেন, আমরা সবাই ইউনাইটেড, আমরা যে সবাই সবার জন্য, সেটা আমাদের মনে করিয়েছেন। বিপদে যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা বুঝি যে উই আর নট সেপারেটেড। রক্তদানের সময় আমি প্রায়ই এক কথা বলি, যখন ব্লাড ডোনেশন হয়, ব্লাড ডোনেশনের সময় কোনো ধর্ম থাকে না, কোন মহিলা দিচ্ছে 18 বছর থেকে 65 বছর পর্যন্ত রক্ত দিতে পারে, তখন মনে হয় কোন ধর্মের দিয়েছে, কোন বয়সের দিয়েছেন, মেল দিয়েছেন না ফিমেল দিয়েছেন, সেখানে কিন্তু আমরা দেখতে পারি না। আমরা যে সবাই এক, সেটা কিন্তু মাঝে মাঝে আমরা ভুলে যাই। একজন আরেকজনের পিছনে আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন কথা বলি, কিন্তু মানুষের জন্য সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এই হর ঘর তিরঙ্গার মাধ্যমে বুঝিয়েছে।
75 বছর পূর্তি হলো আমাদের দেশ যখন স্বাধীনতা, সেখানে উনি আরেকটা বিষয় বলেছেন, 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বীরৌকা নাম। ভাবা যায় কোনোদিন? আমাদের এখানে প্রতিটা গ্রামে 75টা গ্রামে সেখানে আমরা ফলক তৈরি করেছি। আমরাও জানতাম না আমাদের ত্রিপুরার মানুষ এরকম যে দেশের জন্য বলিদান হয়েছেন, যারা দেশের স্বাধীনতার আগে বলিদান করেছেন তাদের নামের তালিকা আমরা বের করেছি। আগে কাগজের পাতায় লেখা থাকতো, সেখানে অক্ষরে আমরা সেখানে খোদাই করে তাদের নাম দিয়েছি। যারা বিএসএফ, যারা সিএফএফ এর আছেন, যারা আসাম রাইফেলসে আছেন, ত্রিপুরার যারা আছেন, তাদের নাম এক একটা গ্রামের মধ্যে সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। ইতিহাস মনে রাখবে আমি যেটা বলছি, যে প্রধানমন্ত্রীজি কি করেছেন এই দেশের জন্য, সেটা আজকের এই দিনে আমার মনে হয় আর বেশি কিছু, আজকে যদি উজ্জ্বলা যোজনার কথা বলি, আমার মনে হয় আগের আমার বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলি, সেটা বলে শেষ করা যাবে না। তো এরকম অসংখ্য যেসব কাজ, স্বচ্ছ ভারত অভিযানের কথা যদি বলি, হার ঘর যে আজকে মুফত বিজলি, সেই কথা যদি বলি শেষ করা যাবে না। সেই কথাটাই আজকে বলা হচ্ছিল, আমি কথা বলছিলাম মাননীয় মিনিস্টার সাহেবের যাতে এত অল্প সময়ের মধ্যে সেটা শেষ করা যাবে না। এবং এইবার একটা জিনিস আমরা দেখলাম যে প্রতিটা গ্রামে গঞ্জে, আমরা নিজেরাও সেখানে ছিলাম, যে অপারেশন সিন্দুরকে সাপোর্ট করে যেভাবে মানুষের মধ্যে একটা সারা জাগানো একটা মানে রিয়াকশন, আমরা অ্যাকশন দেখলাম, সেটা সত্যি সবাইকে আমি স্যালুট করতে চাই। এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীর জন্য। এই কথা বলে আগামী দিন একটা সুন্দর ভারত হবে, সুন্দর রাজ্য হবে, এবং সেটা একমাত্র সম্ভব হবে সবাই যদি, ইফ উই আর অল ইউনাইটেড। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা মাননীয় শাহ মহোদয়কে। বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন ও গরিব কল্যাণের 11 বছর পূর্তিতে ছোট ভিডিও দেখানো হবে, তাই সকল প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে